এপিসোডের শুরুতেই আমরা জং হিউককে দেখি যে ব্যাডাস এন্ট্রি নিয়ে ডিজাস্টার অফ কোয়েশ্চেনিং কে তার পা দিয়ে দমিয়ে রেখেছিল, যা দেখে তো এক মুহূর্তের জন্য দরজাও চমকে যায় আর ভাবে এই বাস্টার্ড আমাকে বলেছিল যে তার রিকভারি হতে আরো 2 দিন সময় লাগবে। জং হিউক আমার দরজার উদ্দেশ্যে বলে আমি একে হোল্ড করছি, বাকিটা তোমার ওপর। ও, আমাকে দেখছি পিষে ফেলা হচ্ছে, তাহলে আমাকে সত্যি ভিলেন বানিয়ে দেওয়া হয়েছে। এটা বলেই একটা হেভি পাঞ্চ করে, বাট জং হিউক তা ইজিলি ডজ করে নেয়। সে আবারও উঠে ফুল ফোর্সের সাথে জং হিউকের ওপর রাশ করে দেয়। এতে জং হিউকও তার শট বের করে নেয় আর মুহূর্তেই ইলসাং এর পাঞ্চটা জং হিউকের শর্টে লাগে। এতে এতটাই ফোর্স জেনারেট হয় যে জং হিউকও তা সামাল দিতে পারছিল না। অতঃপর ডজ করে দরজাকে ইশারা দেয়। ইশারা পেতেই দরজা বুঝে যায় যে তার এখন কি করতে হবে। সে তার হাতে ওয়ে অফ উইন্ডের আলটিমেট ফর্ম 8 ট্রাইগ্রামস অ্যাক্টিভেট করতে থাকে। আমরা দেখি জং হিউক ইলসাং এর ওপর ডিভাইন পাঞ্চ করে, বাট ইলসাং তা ডজ করে জং হিউকের বাহু চেপে ধরে, সাথে তার হেভি স্ট্রেংথ দিয়ে জং হিউকের ওপর একটা পাঞ্চ করে। এতে জং হিউকও দূরে ছিটকে যায়, বাট সে নিজেকে কোন রকম সামলে নেয়। তখনই ইলসাং তার ওপর প্রেসার ফিল করে আর ওপরে দেখে বলে এবার তুমি কি পাকাতে যাচ্ছ। তার কথা শেষ হওয়ার আগেই উইন্ড এনার্জি তাকে ঘিরে ফেলতে আরম্ভ করে। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে মেটাফোর শুনতে পাই, বাতাস আছে সব জায়গাতেই কিন্তু তা এক্সিস্ট করে না কোনো জায়গাতেই। আমরা দেখি ইলসাং এর উপরে থাকা হোল এরিয়াতে টর্নেডো স্টর্ম ঘুরতে থাকে, যার স্পিড হঠাৎ করেই দ্রুত গতিতে বেড়ে যায়। ফার্স্টে 4টা উইন্ড থাকলেও পরবর্তীতে আরো 4টা উইন্ড স্টর্মে জয়েন করে। তো ইলসাং কিছু বুঝে ওঠার আগেই তার উপর উইন্ড ব্যারিয়ার চলে আসে, যা ছিল অ্যাবসলিউট ভয়েড প্রিজন। আমরা দরজাকে দেখি যে স্কিলটা পারফর্ম করতে করতে ভাবছিল এজন্যই আমি ওয়েজ অফ উইন্ড স্কিলটা শিখতে চাইছিলাম, কেননা ডিজাস্টার অফ কোয়েশ্চেনিং কে কাউন্টার করার সবচেয়ে ভালো মেথড এটাই। তো ইলসাং কিছু বলার চেষ্টা করছিল কিন্তু তার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না। দরজা আবার অমনিশন রিডার্স ভিউ পয়েন্ট লেভেল 2 এর সাহায্যে তার মনোভাব শুনে। এটা কি, আর আমি নিজের ভয়েসটাই শুনতে পাচ্ছি না কেন? আমরা দেখি সে যখনই মুখ খুলতে যায় তার মুখে হাওয়া ঢুকে যায়। এতে তার দম বন্ধ হয়ে আসায় সে মুখ চেপে ধরে। স্ক্রিনে লেখা আসে রিটার্নি। ইলসাং এর উপরে থাকা 24 সিল আবারও অ্যাপ্লাই করা হলো। আমরা দরজাকে দেখি যে স্কিলটা বজায় রাখতে বেশি স্ট্রাগল করছিল আর ভাবছিল ড্যাম, এই টেকনিকটা তো আমার থেকে খুব বেশি পরিমাণে মানা কনজিউম করছে। এটাই কারণ যে ডিজাস্টার অফ কোয়েশ্চেনিং একের পর এক প্রশ্ন করতেই থাকে, কজ তার পাওয়ার্স রিজেইন করার জন্য কন্ডিশন একটাই, তা হলো প্রশ্ন করা। বাট এখানে সেকেন্ড কন্ডিশন এটাও আছে, যদি সে লম্বা সময় পর্যন্ত কথা না বলে বা কাউকে প্রশ্ন না করে তাহলে তার উপরে থাকা রিলিজ সিল গুলো আবারও অ্যাপ্লাই হবে। আমরা দেখি ইলসাং ভয়েড প্রিজন থেকে বের হওয়ার জন্য তার ফুল এনার্জি লাগিয়ে দিচ্ছিল। সে কখনো কিক করছিল বা কখনো পাঞ্চেস করছিল, কিন্তু কিছুতেই কোনো লাভ হচ্ছিল না। স্ক্রিনে লেখা আসে 23, 22, 21 সিলস আবারও অ্যাপ্লাই করা হয়েছে। আমরা দেখি দরজাও প্রিজনটাকে কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছিল, কজ একে তো ইমেন্স প্রেসার, এর উপর তার মানা পাওয়ারও হাইলি ডিক্রিজ হচ্ছিল। জং হিউক আবার তার কাছে গিয়ে বলে উইন্ড এনার্জিকে কন্ট্রোল করার চেষ্টা করো না, এটা লিড করার দায়িত্ব উইন্ডের উপরই ছেড়ে দাও। এই টেকনিকটার ক্ষমতা তাকে প্রিজনে বন্দী করা নয়, কিন্তু এর ক্ষমতা তার বডির চারিপাশের সমস্ত বিষয়কে কভার করা আর তাকে ছাড়া অন্য কিছুই ভেতরে না যেতে দেওয়া। আমরা দেখি ইলসাং তার বডিতে থাকা সমস্ত এনার্জি দিয়ে প্রিজন ওয়ালে একটা পাঞ্চ করে। এতে তার হাত ওয়ালের বাহিরে চলে যায়। সে খুশি হতেই যাচ্ছিল, তখনই উইন্ড এনার্জি তার হাত ঘিরে ধরে। অতপর আস্তে আস্তে তার পুরো বডিকেই কভার করতে থাকে, যেন উইন্ডও এটা চাচ্ছে না যে সে উইন্ড অ্যাবজর্ব করুক বা বের করুক। আমরা দেখি উইন্ড ইলসাং এর হোল বডি কভার করায় তার দম বন্ধ হয়ে আসছিল, যা দেখে জং হিউক বলে বেশ ভালো করেছো, কিন্তু তুমি এখনো ট্যালেন্টেড নও। তখনই দরজা কিছু একটা নোটিস করে আর দেখে ইলসাং তার বডিতে থাকা সমস্ত এনার্জি দিয়ে ক্রিসমান ফ্লেম এনার্জি গ্যাদার করছে, যা দেখে চারিপাশে থাকা লোকেরা ঘাবড়ে যায়। আর জং হিউক দরজার উদ্দেশ্যে বলে বোকামি করো না, তুমি যদি মারা যাও তাহলে এতে কেউ পাত্তাও দিবে না। দরজা আবার তাকে খোঁচা মেরে বলে আমি জানি এখানে কিছু লোক এরকম আছে যারা এসবের কেয়ার করে না, কিন্তু সবাই তো আর এক না। এটা শুনে জং হিউকও জাস্ট তাকে দেখে আর কিছু
কিছুই বলে না। আর দরজার সামনে দৌড়তে দৌড়তে ভাবে সে এখন খুব বেশি স্ট্রং তো না, কিন্তু সে ট্রাই করছে তার অবশিষ্ট পাওয়ার্স দিয়ে জায়গাটাকে ধ্বংস করে ফেলবে। কিন্তু আমার মনে হচ্ছে আমি একে থামাতে পারবো, কজ আমার এখন এরকম ফিল হচ্ছে যে আমার বডিও উইন্ডের সাথে কম্বাইন হয়ে গেছে। এটা বলেই ওয়ে অফ উইন্ডের মেটাফোরটা ভাবতে থাকে আর সিগমা স্টাইলে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, যেখানে লোকেরা তো ভয়ে এদিক ওদিক ছুটে যাচ্ছিল। আর দরজা তার হাতে ওয়ে অফ উইন্ড এনার্জি নিয়ে লোকেদের বাঁচাতে ছুটে যায়। সাথে সাথে ইলসাং ও তার পাওয়ারফুল ক্রিসমন ফ্লেম ফায়ার করে দেয়, যার সামনে গিয়ে দরজা দাঁড়ায় আর তার হাত দিয়ে এনার্জি রিভার্স করতে থাকে। আমরা দেখি ফ্লেম এনার্জির ফোর্সে দরজার হাত পুড়তে আরম্ভ করে, কিন্তু দরজা এরপরও ওখানেই স্টিল হয়ে থাকে আর তার ভেতরে থাকা সমস্ত এনার্জি দিয়ে উইন্ড রিভার্স টেকনিক পারফর্ম করে। এতে মুহূর্তেই ইলসাং এর ক্রিসমন ফ্লেম ডাইভার্ট হয়ে ওপরে চলে যায়, যার দৃশ্য এতটাই আইকনিক লেভেলের ছিল যে ওখানে থাকা লোকেরা আশ্চর্য হয়ে ওপরে ওঠা ফ্লেমটাই দেখতে থাকে। আমরা দরজাকে দেখি অতিমাত্রায় এনার্জি ইউজ করার কারণে তার চোখ দিয়ে ব্লাড চলে আসে আর সেও তার উইক বডি নিয়ে ওপরে দেখতে থাকে। তখনই জং হিউক এসে পিছন থেকে তাকে মানা ট্রান্সফার করে, যা দেখে দরজাও অবাক হয়ে যায়। তো জং হিউক বলে, আমাকে খোঁচা মেরে কথা শোনানো, তাই না? তুই এটা শিওর থাক যে তুই আমার হাতেই মরবি। এটা শুনে দরজা বলে, ওহ, আমি তো ভেবেছিলাম সে ভালো হয়ে গেছে, এখন দেখছি না ও আমাকে মারার জন্য আমাকে মানা দিয়ে বাঁচাচ্ছে। স্ক্রিনে লেখা আসে রিটার্নি ইলসাং এর ওপরে থাকা সমস্ত সিলস আবারও অ্যাপ্লাই করা হয়েছে। তো ওরাও ইলসাং এর দিকে কিলিং ইন্টেন্স নিয়ে দেখে। আমরা দেখি ইলসাং পুরোপুরি এক্সস্ট হয়ে ফ্লোরে বসে পড়ে আর জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কাশতে থাকে। দরজা আবার তার শট বের করে বলে, তুমি যদি আর একটা প্রশ্নও করো তাহলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। ইলসাং ফ্লোরে কাতরাতে কাতরাতে বলে, এটা হতে পারে না। 17 বছরের একজন হাই স্কুলার ইলসাং, যে একজন সাদাসিধা নিরীহ ছেলে ছিল, হঠাৎ তাকে হিরো হিসেবে বেছে নেওয়া হয়, বাট এই পৃথিবীর জন্য নয়, ক্রোনোসের জন্য। ইলসাং বলছিল, না, আমি এই পৃথিবীর একজন হিরো। দরজাও করুণ দৃষ্টি নিয়ে তাকে দেখতে থাকে আর স্ক্রিনে লেখা আসে, ক্যারেক্টার ইলসাং সম্পর্কে আপনার ধারণা বৃদ্ধি পেয়েছে। তখনই হঠাৎ ইলসাং ব্যথায় চিৎকার করে ওঠে। আমরা দেখি জং হিউক তার শট দিয়ে ইলসাং এর হার্ট বরাবর আঘাত করে, এতে সে অন স্পটেই মারা যায়। স্ক্রিনে লেখা আসে, আপনি প্রথমবারের মতো সিনারিওস গুলোতে একজন রিটার্নিকে হারিয়েছেন। কন্ট্রিবিউটরস দরজা এন্ড জং হিউক 14,000 কয়েন্স রিওয়ার্ড পেয়েছেন, সাথে আপনি একটি নতুন ফ্যাভেলও পেয়েছেন। ফ্যাভেল D1 হু কনফার্টস দি এক্সট্রাঅর্ডিনারি অ্যাড করা হয়েছে। একটি নতুন স্টিগমা পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে, সিন শিফট হয়। তো কনস্টেলেশনসরা আবার ইনস্ট্যান্ট কিলিং কন্টেন্ট দেখে বিরক্ত ভাব প্রকাশ করে আর দরজা তো তার পোড়া হাত দেখতে থাকে আর ভাবে, আমি এখন চারিপাশের উইন্ড এনার্জি ফিল করতে পারছি। স্ক্রিনে লেখা আসে, কেউ একজন আপনার সিনারিও কমপ্লিটেশনটাকে স্টার স্ট্রিমে রেকমেন্ড করেছে। 25,000 কয়েন্স স্পন্সর পেয়েছেন। দরজার সামনে কিছু একটা নোটিস করে আর দেখে সামনে বেশ কিছু লোকেরা আহত ছিল আর ভাবে, এগুলো এমন কিছু সিনস যা নোবেলও কখনো ডিসক্রাইব করা হয়নি। আমি ভাবছিলাম আমি পুরো ওয়েস অফ সার্ভাইভাল নোবেলটা পড়েছি, কিন্তু পড়ার চেয়ে বাস্তবে ফিল করার বিষয়টা পুরোপুরি আলাদা। তখনই জং হিউক আবার দরজার দিকে ঘুরে তাকায়, মানে এমন ভাবে তাকায় যেন সে দরজাকে খেয়েই ফেলবে, যা দেখে দরজা ভাবে হঠাৎ করে এর আবার কি হলো। তখনই দরজার সামনে সিস্টেম উইন্ডো ওপেন হয়। হোয়াট? এখন আবার কিসের উইন্ডো আসলো? অতঃপর সে ওপরে তাকায় আর দেখে ডোকাবিজ অ্যাপিয়ার হয়েছে আর স্ক্রিনে লেখা আসে, ডগ ডগ আপনাকে তার চ্যানেলে ইনভাইট করেছে। হোয়াট? সে আবারও আমাকে তার চ্যানেলে ইনভাইট করছে। আমরা ডগ ডগকে দেখি অহংকারে তো মাটিতে তার পাই পড়ছিল না। এগুলো দেখে আবার আমাদের কিউট ডোকাবি বিহাং আপসেট হয়ে যায়, কিন্তু দরজা তো সিগমা স্টাইলে তার ইনভিটেশন রিজেক্ট মেরে দেয় আর বলে, হেই, তুমি আমার রিওয়ার্ডস গুলো এখনো দিচ্ছ না কেন? যা দেখে দগ্গাকু চমকে যায়। ওহ, অবশ্যই দিব, লেট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। দগ্গাক সে টোকিও ডোমের স্টোরি টেলার এন্ড অন্যান্য বড় চ্যালেঞ্জ গুলো তার আন্ডারে। সে অযোগ্য বিহাগ বা ইন্টারমিডিয়েট ডোকাবির মতো না, কিন্তু সে এমন একজন ডোকাবি যাকে মোটেও আন্ডার এস্টিমেট করা যাবে না। স্ক্রিনে লেখা আসে, সাব সিনারিও ট্রিপল এস গ্রেড হান্ট কমপ্লিট হওয়ায় আপনি 15,000 কয়েন্স রিওয়ার্ড পেয়েছেন। ওহ, দেখে তো মনে হচ্ছে দগ্গাক বড় ধরনের একটা লসে সাফার করছে, কারণ এই সাব সিনারিওটা সে নিজে থেকে তৈরি করেছে। ওই ওখানে দাঁড়িয়ে না থেকে আমাকে আমার বাকি রিওয়ার্ডস গুলো দাও।
অবশ্যই তুমি আরো রিওয়ার্ডস পাবে, কিন্তু তা আমি দেব না। যে এই সিনারিওটাকে আরো মশলাদার করেছে সেই তোমাকে পরবর্তী রিওয়ার্ডস গুলো দিবে। বিহাং, রিওয়ার্ডস গুলো প্রিপেয়ার করো। এটা শুনে তো বিহাং থতমত খেয়ে যায়, যা দেখে ডগবাগ রেগে বলে, আমি বলেছি রিওয়ার্ডস প্রিপেয়ার করতে, আমাকে কি এখন দ্বিতীয়বার রিপিট করতে হবে? কিন্তু এই মুহূর্তে তো এই সিনারিওর ইনচার্জ আপনি ডগবাগ স্যার। ও বিহাং, চারিদিকে গুজব ছড়াচ্ছে যে তোমার চ্যানেল নাকি সাম্প্রতিক খুব বেশি গ্রো করছে, দেখে তো মনে হচ্ছে তা সত্য। তুমি কি এটা ভুলে গেছো যে 6 সিনারিওতে কোরিয়া এন্ড জাপান একসাথে কম্বাইন হয়ে যাবে? বিহাং আবার বলে, এগুলো সত্য নয় স্যার, আমি গভীরভাবে দুঃখিত, আমি এখনই রিওয়ার্ডস গুলো প্রিপেয়ার করছি। ক্ষমতার অপব্যবহার যা টোকাবিদের মধ্যেও বিদ্যমান, কিন্তু সে বিহানকে ঘৃণা করে বিধায় এসব করছে। তো দরজার এগুলো ভাবার মাঝে স্ক্রিনে নোটিফিকেশন পপ আপ হয়, এক্সট্রা রিওয়ার্ড সেটেলমেন্ট হ্যাজ বিগিন। আপনি বেসিক রিওয়ার্ড হিসেবে প্যারাসাইট রেসের ফেভার পেয়েছেন, সাথে আরো কিছু অ্যাডিশনাল রিওয়ার্ডস আছে। যেহেতু আপনি এই সিনারিওর সবচেয়ে বড় কন্ট্রিবিউটর, তাই আপনাকে এক্সট্রা রিওয়ার্ডস চুজ করার অথরিটি দেওয়া হলো। আইটেম ইনফিনাইট ডাইমেনশনাল সাবস্পেস কোড, ডার্ক ফ্লেম গ্লোভস এন্ড শিল্ড ফিটস জাম্পিং মুভ। অল আইটেম গ্রেড আর ট্রিপল এস। তোমার রিওয়ার্ড বেছে নাও, তোমার রিওয়ার্ড বেছে নাও। তো ডোকাবিকে এরকম নেতানো দেখে দরজা ভাবে তাহলে বলি হওয়ার ফিলিং এটাই। ডোকাবি আবার স্পেশাল কমিউনিকেশনের সাহায্যে ডাইমেনশনাল সাবস্পেস কোডটা চুজ করতে বলে, কজ এতে কিছু হিডেন ফিচার্স আছে আর এর গ্রেডও সময়ের সাথে সাথে বাড়তে থাকবে। তখনই ওপর থেকে ডগবাগ বিহাংকে ডাকে আর বলে, তুমি কি ভুলে গেছো আইটেমস গুলো যে কনস্টেলেশনস দের উদ্দেশ্যেও বর্ণনা দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। অতঃপর দরজা লিস্টটা দেখতে দেখতে জং হিউককে জিজ্ঞাসা করে সে কি চুজ করতে চায়, কিন্তু জং হিউকের কোনো রিপ্লাই না আসায় সে জং হিউকের দিকে তাকায় আর দেখে জং হিউক এখনো অ্যাংরি ডেভিল লুক নিয়ে তাকিয়ে আছে। স্ক্রিনে লেখা আসে ক্যারেক্টার জং হিউক রেস্টোরেটিভ ভাইব্রেশন ইউজ করছে, যা একরকম অন স্পট মেডিটেশনের মতো। দরজা আবার তার কাছে গিয়ে বলে, ওই জং হিউক, তুমি কি আবারও সেন্সলেস হয়ে পড়লে নাকি? ওয়েল, তার বডি এরকম একটা কন্ডিশনে থাকার পরও যে সে মুভ করতে পারছে এটাই অনেক। পিছন থেকে আবার সোয়ুন ছুটে এসে বলে, তার পরিবর্তে কি আমি চুজ করতে পারি? হ্যাঁ পারো, যদি পরবর্তীতে তুমি জং হিউকের হাতে মারা পড়তে চাও। এটা শুনে তো সে মুখ ফুলিয়ে চলে যেতে থাকে আর দরজা বলে, আমি চুজ করছি ইনফিনাইট ডাইমেনশনাল কোড। এটা তো খুব ভালো একটা চয়েস। চলো তাহলে ইস্যুর সাইটে মুভ করা যাক। ইস্যুস? হ্যাঁ, স্ট্যান্ডার্ড পদ্ধতির কারণে এখানে একটা রিওয়ার্ড শো করার অনুমতি নেই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড পদ্ধতির কারণে এখানে এক্সট্রা রিওয়ার্ড শো করার পদ্ধতি নেই। হ্যাঁ, স্ট্যান্ডার্ড পদ্ধতির কারণে এখানে এক্সট্রা রিওয়ার্ড শো করার অনুমতি নেই। ওহ, তাহলে এখন তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ? ভেরি স্মার্ট। আমি তোমাকে ডোকাবি ক্যাপে ইনভাইট করছি। যা শুনে দরজাও এক মুহূর্তের জন্য চমকে যায় আর ভাবে, ডোকাবি ক্যাপ? এটা তো একটা ক্লোথিং আর্টিকেল, কিন্তু ওয়েস অফ সার্ভাইভাল অনুযায়ী ডোকাবি ক্যাপের মধ্যে ডোকাবিরা তাদের ট্রু ফর্মস রিভিল করতে পারে, যা একটা এনক্রিপ্টেড রুমের ভেতর। এটা তো খুব বেশি হয়ে যাচ্ছে, তুমি বরং রিওয়ার্ডস গুলো আমাকে এখানেই দাও। আমি জানি না যদি আমি ভেতরে যাই তাহলে আমার সাথে কি হবে, আর স্ট্যান্ডার্ড প্রডিউসারও বলেছে এক্সট্রা রিওয়ার্ডস ইস্যু করতে, তো এখানে ডোকাবি ক্যাপে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তুমি যদি এভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকো তাহলে আমি রিওয়ার্ড সিলেকশন ইভেন্টটা ক্যান্সেল করে দিতে পারি, এটা কি তুমি জানো? অবশ্যই ক্যান্সেল করে দাও, নো প্রবলেম। এটা শুনে তো ডগবাগও চমকে যায় আর বলে, অ্যামেজিং। আর দরজা ভাবে স্টার স্ট্রিমেরও কিছু রুলস আছে, যদিও এটা সাব সিনারিও, তারপরও এখানে ইস্যু করা রিওয়ার্ডস রিমুভ করা যাবে না। তখনই ডগবাগ ডোকাবি কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ডগজাকে মেসেজ দিয়ে বলে, এটা এমন একটা আইটেম যা খোলাখুলি শো করা যাবে না। যা শুনে দরজাও অবাক হয়ে যায় আর ওপরে তাকায়। ডগবাগ বলে, তোমার স্টোরিটা এখন খুব দ্রুত গতিতে চারিপাশে ছড়াচ্ছে আর তুমি এখন এতটাই ফেমাস যে কোরিয়ার বাইরে থাকা কনস্টেলেশনসরা তোমার সম্পর্কে জানে। অতঃপর মেসেজে বলে, আমি সোজা কথায় আসছি, আমার চ্যানেলে ট্রান্সফার হয়ে যাও। আমি আমার চ্যানেলটা এক্সপ্যান্ড করার পরিকল্পনা করছি, যাতে আমি হোল এরিয়া একাই কভার করতে পারি। এতে যদি তোমার কোনো রকম শর্তও থাকে, আমি তোমার সমস্ত শর্ত পূরণ করার জন্য প্রস্তুত। ইন্টারেস্টিং, আমি কখনো ভাবিওনি যে আমাকে এভাবে স্কট অফার করা হবে, কিন্তু আমি যদি তার অফারের সাথে স্কোর তুলনা করি তাহলে এটা এমন হবে যে 20 ফ্লোরের বিল্ডিং ছেড়ে 2 ফ্লোরের বিল্ডিং এ শিফট হওয়া। উফ, আমি বিরক্ত। আমি আশা করছি তুমি আমাকে আমার রিওয়ার্ডস গুলো দিয়ে এসব
এসব বন্ধ করবে। যা শুনে তো এবার টোকাবিও রেগে যায় আর বলে, আমি গুজবে শুনেছিলাম তুমি নাকি টোকাবিদের সামনেও তোমার অ্যাটিটিউড দেখাও, তো আজ আমি তার প্রুফও পেয়ে গেলাম। তুমি যদি এভাবেই যেতে চাও তাহলে এখানে আমারও আর কিছুই করার নেই। তুমি যদি এভাবেই আগাতে চাও তাহলে এখানে আমারও আর কিছুই করার থাকবে না। আমি তোমার রিওয়ার্ড ইস্যু করার পর এই স্টোরিটা পাবলিশ করব ভেবেছিলাম, কিন্তু এখন তার হচ্ছে না। তুমি প্রচন্ড অ্যারোগেন্ট, এর ফল তুমি কিছুক্ষণের মধ্যেই পাবে। ও ডিয়ার কনস্টেলেশনস, আপনাদের মধ্যে যারা এখনো সিনারিওস গুলোতে ইন্টারেস্টেড আছেন তাদের জন্য দুর্ভাগ্যবশত আমার একটা ব্যাড নিউজ শোনাতে হচ্ছে। দুর্ভাগ্যবশত সেওল ডোমে থাকা একটা চ্যানেলে কিছু ইলিগাল সিনারিও ম্যানিপুলেশন পাওয়া গেছে, এন্ড ওই চ্যানেলটা হলো বাই 7600, যা ডোগামি বিহানকে বিলং করে। আচমকা এরকম কথা শুনে তো কেউ কিছুই বুঝে উঠতে পারে না, আর কনস্টেলেশনসরাও ডগবাকের কথায় গভীর অ্যাটেনশন প্রকাশ করে। সেওলে থাকা সমস্ত লেজার টোকাবিজরা একটা ইনভেস্টিগেশন বসিয়েছিল, যেখানে এই উপসংহার পাওয়া গেছে যে তার চ্যানেলের মাধ্যমে এক্সেসিভ সিনারিও ম্যানিপুলেশন করা হয়েছে। অতএব সেওল ডোমে থাকা সমস্ত লেজার টোকাবিদের হয়ে আমি বিউরোর কাছে তার চ্যানেলটা কনসিডার করার রিকোয়েস্ট করছি, একটি সম্ভাবনা যাচাই করার অ্যাসেসমেন্ট। এটা বলেই ডেভিল লুক দিয়ে হাসতে থাকে। বুঝলাম না এখানে সমস্যাটা কোথায়? এখন পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই চলছিল, তাহলে হঠাৎ করে অপসংহার করে দোষ খোঁজার চেষ্টা করা হচ্ছে কেন? আমি তার চ্যানেলে ট্রান্সফার হওয়ার ইনভিটেশন রিজেক্ট করায় সে এটাকে কঠোরভাবে ব্যক্ত করছে, যাতে এখানে একটা ফাইট তৈরি হয়। ডোকাবি আবার মেসেজ দিয়ে বলে, এখন আমি কি করব, আমার কি করা উচিত? হনেস্টলি আমাদেরকে কি কেউ কন্ট্রাক্ট সাইন করতে দেখেছে? কই না তো। তাহলে কি কেউ ডোকাবি ব্যাগ থেকে পার্সেল ওপেন করতে দেখেছে? না, আমার ধারণা এরকম কিছু তো হয়নি কখনো। তাহলে এখানে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর যদি এগুলো এক্সপোজও হয়ে যেত তাহলেও এখানে অপসংহারের অ্যাসেসমেন্টের কোনো প্রশ্নই থাকতো না, কজ এগুলা কোনোভাবেই রুলস এর বাহিরে না। যদিও এগুলা ডেফিনেটলি এরকম কিছু যা আগে কেউ কখনোই শোনেনি, তারপরও এগুলা কোনোভাবেই ডিরেক্টলি রুলস ভঙ্গ করে না। স্ক্রিনে নোটিফিকেশন পপ আপ হয়, চ্যানেল বাই 7600 এর উপর সিনারিও ম্যানিপুলেশনের রিপোর্ট দেওয়া হয়েছে, আর বর্তমানে বিউরো থেকে এই রিপোর্টটা দেখছে। ওই তুমি কি এখন থামবে আর আমার রিওয়ার্ডস গুলো আমাকে দিবে? তুমি কি এটা দেখতে পাচ্ছ না যে কনস্টেলেশনরা বোর হচ্ছে? হ্যাঁ, হলেও কিছু করার নেই, কজ এই বিষয়টা তোমার রিওয়ার্ডের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কেননা এর সাথে তুমিও জড়িত। ইনকার্টেশন দবজা। এটা বলেই সে একটা চুটকি বাজায়, সাথে সাথেই একটা বড় স্ক্রিন ওপেন হয়, যেখানে সেওলহার সাথে দবজার ফাইটিং সিনস চলছিল। আপনারা সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? অতঃপর আবারও একটা চুটকি বাজায়, যেখানে ইসাং এর সাথে তাদের ফাইট হচ্ছিল। তো আপনারা কি এই সিনগুলোতে কিছু কমন পেয়েছেন? এই তিনটা ফাইটেরই একটা কমন পয়েন্ট আছে। সক্ষম ছিল অ্যান্টিনাসকে মেরে ডিজাস্টার প্রতিরোধ করার, সাথে সক্ষম ছিল ডিজাস্টারের ওপরে থাকা সমস্ত সিলস ব্রেক হওয়ার আগেই তাকে মেরে ফেলার, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে এগুলো না করাটা বেছে নিয়েছে। সো ডিয়ার কনস্টেলেশন, এই ইনকার্টেশন দগজা স্টোরি টেলার বিহাঙের সাথে ষড়যন্ত্র করেছে, এবং সে ইচ্ছাকৃতভাবে তার অ্যাবিলিটিস গুলো লুকিয়ে প্রত্যেকটা সিনারিও ম্যানিপুলেট করেছে। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য প্রত্যেকটা সিনারিওকে ইলিউশনের মধ্যে ফেলে দিচ্ছে। তাদের একমাত্র গোল এটাই ছিল যে আপনারা ইনকার্টেশনসকে বিপদের মধ্যে থেকে কন্টেন্ট ফিলিং এর বসে বেশির চেয়ে বেশি কয়েন্স ডোনেট করবেন, এবং তারা তা লুট করবে। এগুলো শুনে তো বিহাং জাস্ট ফেল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছিল না। তাহলে ওই ডগবাকের প্ল্যান শুরু থেকে এটাই ছিল যে একটা উপসংহার অ্যাসেসমেন্ট ক্রিয়েট করবে, আর শেষে টোকাবির চ্যানেলটা বরবাদ করবে। স্ক্রিনে লেখা আসে, কিছু কনস্টেলেশনসদের এক্সাইটমেন্ট নষ্ট হয়, তারা চ্যানেল থেকে লিভ দিয়ে নিচ্ছে। কিছু কনস্টেলেশন যারা ফাউল প্লের ব্যাপারে সন্দেহ করেছিল তারাও লিভ নিচ্ছে, আর কিছু কনস্টেলেশনস তো তাদের দেওয়া কয়েন ডোনেশনস ফেরত চাচ্ছে। টোকাবি তো কনস্টেলেশনসদের থামানোর চেষ্টা করছিল, বাট একে একে কনস্টেলেশনসরা চলে যেতে থাকে। এতে ডোকাবির চ্যানেল স্কেল ডিক্রিজ হয়ে যায়, আর চ্যানেল স্কেল ডিক্রিজ হওয়ায় তার সাইজও খুব ছোট হয়ে যায়, যা দেখে অন্যান্য ডোকাবিরা তার উপর হাসি ঠাট্টা করতে থাকে। আর দবজা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছু একটা ভাবে, অতঃপর ডোকাবির উদ্দেশ্যে বলে এই চ্যানেলটা বরবাদ হয়ে গেছে। যা শুনে ডোকাবিও কান্না মাখা দৃষ্টি নিয়ে দবজার দিকে তাকায়, আর দবজা বলে আমি আমার পরিস্থিতি বুঝতে পারছি, তো তোমার কথা বলা শেষ হলে আমাকে আমার রিওয়ার্ডস গুলো দাও, আমি তোমার অফার অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা শুনে তো বিহান বাচ্চাদের
বাচ্চাদের মতো কান্না মাখা অ্যাংরি চোখ নিয়ে দরজার দিকে তাকায়। আর দরজা বলে, আমাকে এভাবে দেখে লাভ নেই, কজ এখানে আমার আর কিছুই করার নেই, এটাই সর্বোচ্চ যতদূর আমরা যেতে পারতাম। যা শুনে ডগ কাকু খুশি হয়ে বলে গ্রেট। অতপর একটা চুটকি বাজায়, সাথে সাথেই দরজা ও তার উপর টেলিপোর্টেশন লাইট এসে পড়ে। আর পলক চমকাতেই তারা টেলিপোর্ট হয়ে টোকাবি ক্যাফের উদ্দেশ্যে চলে যায়। এপিসোডের শুরুতেই আমরা টোকাবি ক্যাফে স্পেস দেখি, যেখানে দরজাকে টেলিপোর্ট করে আনা হয়েছিল। দরজা ওখানে গিয়ে এই আশপাশটা ভালো করে দেখে নেয় আর ভাবে এটাই তাহলে ডগ কাকের ক্যাফ স্পেস। অতঃপর পিছনে তাকায় আর কিছু একটা দেখে তো সে চমকে যায়। সে দেখে সামনে হোল স্পেস ছিল, দ্যাট মিন্স দরজা এখন পৃথিবীর বাইরে চলে এসেছে। তো সামনে থেকে ডগ কাক আবার বলে, এটা স্টার স্ট্রিমের ল্যান্ডস্কেপ, জায়গাটা বেশ দারুণ না? অতীতে এমনও কিছু সময় গিয়েছে যেখানে আমি জানালায় তাকিয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম, তারপরও স্পেসের মুগ্ধতা দেখে মন ভরতো না আমার। বাই দ্য ওয়ে, আমি কি তোমাকে সারপ্রাইজ করে ফেললাম? ও, তাহলে এটা টোকাবির রিয়েল ভয়েস। আমি তো এখন পর্যন্ত তাদের ভয়েসটা শুধুমাত্র ব্রডকাস্টের মাধ্যমেই শুনতাম। এর মানে তো যেই টোকাবিটা আমার সামনে আছে সে এখন তার কোর ফর্মে আছে। ওই, বাই চান্স তুমি কি কোন রকম পুলিশ প্ল্যানিং করছো নাকি? যদি করে থাকো তাহলে এটা জেনে নাও যে তা অসম্ভব। দরজা বলে, তুমি কি বোঝাতে চাইছো? আমি তোমাকে মেরে ফেলার চেষ্টা করতে পারি? আমি অতটাও বোকা না যে একজন টোকাবির সাথে ফাইটে জড়াবো। ওহ, ওকে গ্রেট, তাহলে আমাদের কন্ট্রাক্টটা শুরু করা যাক। এটা বলেই একটা চুটকি বাজায়। আমরা দেখি ওখানে বিহাং অ্যাপিয়ার হয়, যাকে বোবা স্পেল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আমি বিহাংকে উইটনেস হিসেবে এনেছি, কেননা নতুন একটা চুক্তি করতে হলে তোমাকে তার সাথে করা পূর্বের চুক্তিটা কাটাতে হবে। টেনশন নিও না, কাটানোর ফিটাও বিহাংই দিবে। ও, তাহলে যেমনটা ভেবেছিলাম, এই বাস্টার্ড আমার আর বিহাংয়ের কন্ট্রাক্ট সম্পর্কে জানে। তুমি যেটা ভালো মনে করো, এখানে আমার কোনো আপত্তি নেই। ইয়াহ, শুনে ভালো লাগলো যে আমরা একই পৃষ্ঠে আছি। তুমি কি আমাদের কন্ট্রাক্ট পেপারটা দেখতে চাও? দেখো তাহলে, যদিও আমি এর আগে কখনো কন্ট্রাক্ট পেপার বানাইনি। তো দরজার সামনে একটা কন্ট্রাক্ট পেপার অ্যাপিয়ার হয়, যা দেখে তো সে রেগে যায়। এখানে তো স্পন্সর মানি ডিস্ট্রিবিউশন 50-50 আর কিছু ফালতু রেস্ট্রিকশনসও লাগানো হয়েছে যা আমার স্বাধীনতাকে ছিন্ন করে। আর সবচেয়ে খারাপ হলো যেটা আমাকে গ্যাপ ধরা হয়েছে, যেখানে আমি ইউল। তো গ্যাপ এন্ড ইউল সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া যাক। কোরিয়ান ল্যাঙ্গুয়েজে ক্লায়েন্ট বা কাস্টমারকে গ্যাপ বলা হয়, আর ওনার বা মালিক পক্ষকে ইউল বলা হয়। এই, তুমি কি ভাবছো? যে কোনো বিজনেসের জন্য তো এটাই বেস্ট স্ট্যান্ডার্ড, কিন্তু তুমি চাইলে আমি এখানে কিছু অ্যাডজাস্টমেন্টস করতে পারি। দরজা মনে মনে বলে, বিজনেস স্ট্যান্ডার্ড মাই ফুড। ইভেন এই ধরনের কন্ট্রাক্ট বিহাংও কখনো আমার মুখের উপর ছুড়ে দেয়নি। হ্যাঁ, যাই হোক, কন্ট্রাক্টটা খারাপ না, কিন্তু এর আগে আমার একটা সাজেশন আছে। হোয়াট সাজেশন? কি সেটা? দরজা বলে, এটা তো লজ্জাজনক হবে যদি তোমার চ্যানেলে শুধুমাত্র আমিই মুভ করি। তুমি হয়তো এটা জানো না যে বিহাগের চ্যানেলে বেশ কিছু এরকম কনস্টেলেশনস আছে যারা খুব পাওয়ারফুল। ওহো, তারা কে? তারা হলো দ্য প্রিজনার অফ গোল্ডেন হেডব্যান্ড, অ্যাভাইসাল ফ্লেম ড্রাগন, সাথে ডেমন লাইক জাজ অফ ফায়ারও আছে। কি? প্রিজনার অফ গোল্ডেন হেডব্যান্ড? বিহাগ, আমি তো ইমপ্রেসড। আমি কখনো ভাবিও নি যে তোমার চ্যানেলে গোল্ডেন হেডব্যান্ডের মতো কনস্টেলেশনসরাও আছে। বিহান তো কিছু বলতে চেয়েও বলতে পারছিল না, কারণ তাকে মোবাইল স্পেল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। বিহান মেসেজ দিয়ে বলে, হেই, তুমি আমার সাথে এরকমটা কিভাবে করতে পারলে? দরজা বলে, বিহান, তুমি কি আমাকে বিশ্বাস করো? মানে, তুমি কি বোঝাতে চাইছো? জাস্ট এই একবার আমাকে বিশ্বাস করো, সবকিছু আমার প্ল্যান অনুযায়ী চলছে। আমরা এই সিচুয়েশন থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসবো। এটা শুনে ডোকাবিও শান্ত হয়ে যায়। তো দরজা আবার ডগগাকের উদ্দেশ্যে বলে, আমি চাচ্ছি তুমি একটা ব্রিজ বানাও, তাহলে ওই কনস্টেলেশনসরাও আমার সাথে ইজিলি মুভ করতে পারবে। কি ব্রিজ? তুমি কি এটা বলতে চাচ্ছ? হ্যাঁ, তোমার চ্যানেলের সাথে বিহাংয়ের চ্যানেলটা কানেক্ট করো। ওকে, কিন্তু এতে কি কানেকশন ওভারল্যাপ হবে না? হলেও ওসব কোনো ম্যাটার করে না। ব্রিজের সাহায্যে কনস্টেলেশনসরাও আমাদের সাথে খুব সহজেই এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে মুভ করতে পারবে। এটা কি ভালো নয়? তোমার কথায়ও যুক্তি আছে। হ্যাঁ, অবশ্যই। আর হনেস্টলি বলতে গেলে আমিও কিছুটা কিউরিয়াস, তাই আমি এটা অ্যাডভান্সে দেখতে চাইছি যে কোন ধরনের কনস্টেলেশনসদের সাথে আমার ইন্টারঅ্যাকশনস হতে যাচ্ছে।
অতঃপর সিলি স্মাইল দিয়ে বলে, যেহেতু আমি জাস্ট একটা ছোট চ্যানেলেই ছিলাম, তাই আমি বেশ কিউরিয়াস যে একটা বড় চ্যানেল দেখতে কেমন হবে। তাই আমি চ্যানেলটা আগেই দেখতে চাইছিলাম, আমি কি দেখতে পারি? ও শিওর। বিহাং, তুমি তো আসলেই একজন গ্রেট ইনকার্নেশনের সাথে কন্ট্রাক্ট সাইন করেছিলে, কিন্তু আফসোস সে এখন থেকে আর তোমার থাকলো না। এটা শুনে তো ঢোকাবিও বেবিদের মতো করে কেঁদে দেয়। অলরাইট, এটা তাহলে একটা ডিল। যাও তাহলে আর নিজের জন্য একটা গ্র্যান্ড চ্যানেলের পরিবেশ ফিল করো। এটা বলেই একটা চুটকি বাজায়, সাথে সাথেই দরজার ওপর চ্যানেল লাইটনিং এসে পড়ে আর সে চারিপাশে অসংখ্য সিস্টেম স্ক্রিনস দেখতে পায়, যা দেখে সে আশ্চর্য হয়ে বলে, এই বাস্টারের তো অন্যান্য ওয়ার্ল্ডের কন্টিনেন্টস থেকেও অসংখ্য ফিক্স সাবস্ক্রাইবার্স আছে। যদি আমি এরকম একটা চ্যানেলে থাকতাম তাহলে আমি ভাবতেও পারছি না যে একসাথে কতটা বেশি পরিমাণে কয়েন স্পন্সর্স পেতাম। তখনই ঢোকাবি চ্যানেলটা অফ করে বলে, তুমি কি ভাবছো এই চ্যানেলটা এখন থেকে তোমার নতুন খেলার জায়গা? হ্যাঁ, তোমার চ্যানেলটা আসলেই খুব ইমপ্রেসিভ, সাথে বড়ও বটে। ইয়াহ, চলো তাহলে মেইন টপিক কন্ট্রাক্ট ফর্মিং এ ফেরা যাক। ঠিক আছে, কিন্তু এর আগে আমার গুড বাই বলার জন্য কিছু সময় দরকার। ওকে, এগিয়ে যাও। তো দরজা তার চোখ বন্ধ করে নেয় আর বলে, টোকিও ডোমের সমস্ত কনস্টালেশনসরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি শিওর যে আপনারা আমার স্টোরি সম্পর্কে শুনেছেন। আমার নাম দগজা, আর আমি সেই যে কিনা অ্যাবসলিউট থ্রোনটা ভেঙে ফেলে কিংলেস ওয়ার্ল্ডের কিং হয়েছি। তো আপনারা হয়তো অনেকে জানেন যে আমার এখনো কোনো স্পন্সর নেই, তো আমি আপনাদের সবার সাথেই কাজ করতে চাইছি। স্ক্রিনে লেখা আসে টোকিও ডোমের কনস্টালেশনসরা আপনার বলা কথা মনোযোগ দিয়ে শুনছে। তো যেমনটা বললাম, আমি একটা ছোট ইভেন্টের আয়োজন করার কথা ভাবছি, তাই আমি এই পার্টিকুলার চ্যানেলের সাহায্যে কানেকশন পাওয়ার সুযোগ চাইছি। যদি জানতে চান এটা কি ধরনের ইভেন্ট, তাহলে এটা হবে সাউথ কোরিয়া এবং জাপানের মধ্যে হওয়া একটা জয়েন্ট ইভেন্ট। আর যারা বর্তমানে এই সম্পর্কে খুব বেশি কিউরিয়াস, তারা চ্যানেল বাই 7600 এ এখনই জয়েন করতে পারেন। আর যে সমস্ত কনস্টালেশনসরা দ্রুত আসবে, আমি তাদের জন্য একটি কয়েন লটারির আয়োজন করব, তো দ্রুত আসতে ভুলবেন না। দরজার কথা শেষ হওয়ার আগেই টোকাবি চ্যানেলটা অফ করে দেয় আর চেঁচিয়ে বলে, তুমি এসব কি করছো? আমি কি করছি মানে? আমি তো জাস্ট একটা ইভেন্ট হোস্ট করছি। হোয়াট দ্য হেল? তুমি কি মরতে চাইছো নাকি? তোমার কি মনে হয় আমার চ্যানেলে থাকা কনস্টালেশনসরা এতটাই বোকা যে তোমার কথায় চলে যাবে? দরজা বলে, আমি শিওর যে তারা আনন্দের সাথে আসবে, কারণ তারা যখন এক্সাইটেড হচ্ছিলই তখনই তুমি চ্যানেলটা ডিসকানেক্ট করে ফেলেছো। তো দরজার সামনে স্ক্রিন ওপেন হয় যেখানে কনস্টালেশনসদের একটা বড় গ্রুপ একের পর এক লিভ নিচ্ছিল, আর ডগগাক তো তাদের থামানোর চেষ্টা করছিল। আমরা ছোট্ট ডোকাবিকে দেখি, ডগগাকের চ্যানেলে থাকা কনস্টালেশনসরা এখন তার চ্যানেলে চলে এসেছিল। স্ক্রিনে লেখা আছে চ্যানেল বাই 7600 এ ভারী মাত্রায় কনস্টালেশনসরা জয়েন করছে, তার চ্যানেল লেভেল ইনক্রিজ করা হলো। দেখতে দেখতে ডোকাবি চ্যানেলে অসংখ্য কনস্টালেশনস একের পর এক জয়েন হতেই থাকে। আর দরজা বলে, আপনাদের মধ্যে অনেকেই দেখছি চলে এসেছেন। আমি ধরে নিচ্ছি যে আপনারা এখানে ইভেন্টের জন্যই এসেছেন, তাই না? স্ক্রিনে লেখা আসে কনস্টালেশন গোল্ডেন হেডব্যান্ড র্যান্ডম কনস্টালেশনসদের আসতে দেখে বিরক্ত। কিছু কনস্টালেশনসরা জিজ্ঞাসা করছে কয়েন ইভেন্টটা কখন অনুষ্ঠিত হবে। দরজা বলে, রিল্যাক্স, আমাকে গ্রিল করা বন্ধ করেন সবাই। ওই ইভেন্টটা আমি পরে হোস্ট করব। আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনেন। এখন আপনাদের কাছে কয়েন্স থেকেই বা কি হবে যদি ওই কয়েন্স গুলো ব্যয় করার মতো আপনাদের ইনকার্টেশনই না থাকে? তো এই ক্ষেত্রে আমি আমার সম্পর্কে আবারও রিপিট করছি যে আমার এখনো কোনো স্পন্সর কনস্টালেশন নেই। আমি রুলারদের যুদ্ধে বিজয় লাভ করেছি, সাথে সিনারিও শুরু হওয়ার আগেই দুটা ডিজাস্টারকে ডিফিট করেছি। আপনারা যদি সারা বিশ্বেও খোঁজেন, তারপরও আমার মতো স্ট্রং ইনকার্টেশন কোথাও পাবেন না। এমনকি আপনারা যদি পেয়েও যান, তাহলে অবশ্য তার আগে থেকেই স্পন্সর থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি এসব দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। শীঘ্রই সেওল ডোমে পেপ সিনারিও আসতে যাচ্ছে। আমি শিওর যে আপনারা যথেষ্ট বুদ্ধিমান। আমি যেটা বোঝাতে চাইছি তা আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন।
খুব শীঘ্রই এখানে স্পন্সর সিলেকশন ইভেন্টের দ্বিতীয় রাউন্ড আসতে যাচ্ছে, যার জন্য আপনারা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো স্মৃতি হিসেবে আমি নিজে থেকেই একটা সারপ্রাইজ ইভেন্ট হোস্ট করার পরিকল্পনা করছি। যদি এই চ্যানেলে থাকা সাবস্ক্রাইবারদের নাম্বার 10,000 পার হয়ে যায়, তাহলে যখন স্পন্সর সিলেকশন ইভেন্টটা শুরু হবে তখন আমি আপনাদের মধ্যে যে কোনো একজন কনস্টেলেশনকে আমার পার্টনার হিসেবে চুজ করব। স্ক্রিনে লেখা আসে আপনার কথা শুনে গোল্ডেন হেডব্যান্ডের জিভে জল চলে এসেছে। ডগরাগ বলে, হেই থামো, তুমি এভাবে আমার চ্যানেলে থাকা কনস্টেলেশনসদের নিতে পারো না। দরজা তো তার কথায় পাত্তা না দিয়ে কনস্টেলেশনসদের স্বাগত জানাতে থাকে। আস্তে ধীরে আসেন সবাই, কেউ ধাক্কা ধাক্কি করবেন না, আর 10,000 সাবস্ক্রিপশনের কথা মনে থাকে যেন। তো হাই রেটে কনস্টেলেশনস ডিক্রিজ হতে দেখে তো ডগরাগের মাথায় আকাশ ভেঙে পড়ে, আর তার রাগ এন্ড ফ্রাস্ট্রেশনের কারণে চারিদিকে থান্ডার চমকাতে থাকে। ইনকার্টেশন দগ্জা, আমার ভয় হচ্ছে যে আমার তোমাকে আজ এখানেই মেরে ফেলতে হবে। দগ্জা বলে, অসংখ্য কনস্টেলেশনসরা আমাদেরকে দেখছে, তোমার কি আফটার ম্যাথের ভয় নেই? আফটার ম্যাথ? তোমার কি মনে হয় আমি সামান্য আফটার ম্যাথের ঝড়কে সামলাতে পারবো না? তুমি তাহলে টোকিও ডোমের মাস্টারকে আন্ডার এস্টিমেট করছো। তোমাকে মেরে ফেলা জাস্ট আমার বাঁ হাতের খেলা। এটা বলেই দরজার ওপর তার পাওয়ার সাপ্লাই করে। আমরা দেখি দরজার মাথা ব্লাস্ট হয়ে সে ওখানেই মারা যায়। कुछ भी নো ম্যান, দরজা ডোন্ট ডাইস দ্যাট ইজিলি। अबे साले जो আমরা দেখি দরজার কিছুই হয়নি, আর সে সামনে দেখে ভাবে গুড, দেখে মনে হচ্ছে সে হোল্ড ব্যাক করতে সক্ষম হয়েছে, তাই দগগাকের অ্যাটাকে আমার উপর কোনো ইফেক্ট পড়েনি। আমরা বিহানকে দেখি যে ডেভিল ভয়েসে বলে, যার আওয়াজের ভয়াবহতায় দগগাকো পিছনে ঘুরে তাকায় আর দেখে বিহান তার চেয়ে ডাবল সাইজের হয়ে তাকে কিলিং ইন্টেন্স নিয়ে দেখছে। সে থতমত খেয়ে বলে, তুমি লেটার চেঞ্জ থেকে কিভাবে বের হলে? বিহান বলে, ওহ ওটা তো আমি জাস্ট হালকা স্ট্রেন ব্যবহার করাতেই ভেঙে গেছে। হ্যাঁ, কিন্তু তুমি শুধুমাত্র একজন লেসার ডোকাবি ছাড়া আর কিছুই না। এটা কোন ধরনের ডিসরেসপেক্ট বিহান? কি লেসার ডোকাবি? তোমার যদিও বেশ ভালো সাবস্ক্রাইবার্স আছে, কিন্তু তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ যে তুমিও আমার মতোই একজন লেসার ডোকাবি। আর আমি শুধুমাত্র কিছু কারণবশত প্রমোশনটা রিফিউজ করেছি, না হয় আমি এখন ইন্টারমিডিয়েট ডোকাবি থাকতাম। তো টোকিও ডোমের মাস্টার, তোমার সাহস কি করে হয় আমাকে অস্বীকার করার? ও হ্যাঁ, তোমার চ্যানেলেও তো বেশ ভালো মাত্রায় কনস্টেলেশনস আছে দেখছি, কিন্তু আফসোস তারা সবাই এখন আমার চ্যানেলে চলে এসেছে। আর তুমি তো একটু আগে বেশ লাফাচ্ছিলে, কি বলছিলে যেন তুমি? আমি ইললিগালি সিনারিও ম্যানিপুলেশন করেছি। আর তোমার সাহস কি করে হয় আমার চ্যানেল থেকে ইনকার্টেশন চুরি করার? বিহান, তুমি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু তুমি পার পাবে না। বিহান তার কথা শুনে অ্যাংরি স্মাইল দেয়। আমি এসবের কেয়ার করি না। এটা বলেই ডগগাকের বুকে হাই ফোর্সের সাথে একটা পাঞ্চ খুঁজে দেয়, যার পাওয়ার ফোর্স এতটাই ছিল যে ডগগাক ক্যাফে ভেঙে দূরে ছিটকে যায়, আর এতটাই দূরে চলে যায় যে তাকে আর দেখাই যাচ্ছিল না। তো বিহাঙের এরকম পাওয়ার্স দেখে তো দরজাও চমকে যায়, আর আমরা মাস্কিউলার বিহাংকে দেখি। পুরোটা সময় আমার খুব কষ্ট হয়েছে, আর এই বাস্টারটা সম্ভবত উড়ে গিয়ে আরো বেটার সিনারিওসে পড়েছে। দরজা ভাবে যেহেতু আমরা এখন ডোকাবি ক্যাপের মধ্যে আছি, এর মানে তো বিহাংও তার ফোর ফর্মে আছে। ও আনামেটা, তাহলে ওই প্ল্যানেটেও সিনারিওস চলছে। যেমনটা ভেবেছিলাম, চ্যানেল বড় হওয়ার সাথে সাথে বিহাংও স্ট্রং হচ্ছে, কিন্তু আমি এসব তাকে না জানিয়েই করেছিলাম। সে কি এসবে বিরক্ত বোধ করছে? ওই, তুমি কি বলতে পারো আমি সামনে এসব কি দেখছি? দরজাও সামনে দেখে আর বলে, গেস করো। আমরা দেখি সামনে একের পর এক নোটিফিকেশন ভাসছিল। আপনার চ্যানেল লেভেল বাড়ানো হয়েছে, অসংখ্য মাত্রায় কনস্টেলেশনসরা আপনার চ্যানেলে জয়েন করছে। চারিদিকে জাস্ট এই টাইপের নোটিফিকেশনস এর বাহার দেখা যাচ্ছিল। এগুলো দেখে তো বিহাঙের চোখ খুশিতে জল করে ওঠে, আর দরজাও প্রাউডলি তাকে দেখতে থাকে। সিন শিফট হয়। আমরা দরজার সামনে কিছু বুকস দেখি, যা সে ধরতেই যাবে তখনই ডোকাবি বলে, ওই তুমি ওখানে কি করছো? আরে কিছু না, আমি জাস্ট এগুলো দেখছিলাম। তো ডোকাবি তার চ্যানেলে থাকা কনস্টেলেশনস কাউন্ট করছিল, আর দরজা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। ডোকাবি আবার বলে, তো সবকিছু কি ঠিক থাকবে? কেন, তোমার কি এখন কোন রকম রিগ্রেট হচ্ছে? না, কিন্তু তখন যে তুমি ওই সমস্ত কথাগুলো বললে, কি হবে যদি সত্যি আমার চ্যানেলে 10,000 প্লাস
সাবস্ক্রাইবার্স হয়ে যায়, কজ ইতিমধ্যেই আমি দেখতে পাচ্ছি 5000 ক্রস করেছে। তুমি কি এটা ভুলে গেছো যে আমাদের কন্ট্রাক্টের একটা চুক্তি এরকমও ছিল যে তুমি কোনো স্পন্সর সিলেক্ট করতে পারবে না? দরজা বলে আমি সবকিছু আমার প্ল্যান অনুযায়ী করছি, তো এ ব্যাপারে তোমার কোনো রকম চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। বাই দ্য ওয়ে, আমার রিওয়ার্ডটা ইস্যু করো এখন। ডগডগ যেহেতু এখানে নেই, তার পরিবর্তে রিওয়ার্ড হ্যান্ড ওভারিং এর দায়িত্ব অবশ্যই তোমার। ঠিক আছে, সিন শিফট হয়। আমরা আবারও পৃথিবীতে ব্যাক করি, যেখানে টেলিপোর্টেশন লাইট এসে পড়ে, আর লাইট থেকে স্যুট বুট পরে এন্ট্রি নেয় আমাদের রিডার দগজা, যাকে দেখে সোয়ুন তো ক্রাশ খেয়ে যায় আর বলে, হেই, তুমি এই পুরোটা সময় কোথায় ছিল? আমি কিছুক্ষণের জন্য একটা বিষয়ে আটকে গিয়েছিলাম। ওয়েল, যাই হোক, আমিও ভেবেছিলাম তুমি ঠিকই থাকবে, আর দেখে তো মনে হচ্ছে তুমি একটা নতুন আউটফিটও পেয়েছো। আমরা দগজার ফুল আউটফিট গেট আপ দেখি, যা দেখতে পুরো জং হিউকের গেট আপ লাগছিল। সোয়ুন আমার দগজাকে টিজ করার জন্য বলে, তোমাদের দুজনকে তো কাপল মনে হচ্ছে। দগজা বলে, এটা জাস্ট একটা কোইন্সিডেন্স যে আমাদের আউটফিট ডিজাইনটা সেম। অতঃপর ভাবে ফার্স্টে আমি চেয়েছিলাম একটা ব্ল্যাক কোট নিতে, কিন্তু টোকামি বলেছিল এখন জাস্ট এই কালারটাই অ্যাভেলেবেল আছে, বাকি সব কালারের আউটফিটস বিক্রি হয়ে গেছে। আর এই সাব স্পেস কোডটা চুজ করার একমাত্র কারণ হলো এতে খুব সহজেই আইটেমস স্টোর করা যাবে, কিন্তু আমি এটা ভাবিও নি যে এর গ্রেড SSS হবে। আইটেম ইনফিনাইট ডাইমেনশনাল সাব স্পেস কোড ভার্সন 1.1 মেড বাই মাস প্রোডাকশন মেকার। এটা এমন একটা কোড যা মাস প্রোডাকশন মেকারের পক্ষ থেকে রিটার্নিদের জন্য বানানো হয়েছে। সাথে আশ্চর্যজনকভাবে এই আইটেমটার গ্রেড SSS ধরা হয়েছে, একজন নির্দিষ্ট কনস্টালেশন যে রিটার্নিদের মাঝে ফেমাস, মাস প্রোডাকশন মেকার। যাই হোক, এই বাস্টার্ড কি ঠিকভাবে রিকভার হচ্ছে? দেখে তো মনে হচ্ছে সে বেশ ভালোভাবেই রিকভার হচ্ছে। ঠিক আছে তাহলে, এই চলো এখন আমাদের এখান থেকে যেতে হবে, তাও আবার এই বাস্টারটার জেগে ওঠার আগে। সিন শিফট হয়। এই প্রাণীটা কি আসলেই খাবার যোগ্য? তুমি কিভাবেই বা এরকম একটা ডিসগাস্টিং প্ল্যান্ট রান্না করার কথা ভাবতে পারো? দগজা বলে, এখন আমাদের কিছুই করার নেই, আপাতত এটা দিয়েই কাজ চালাতে হবে। তো আমরা পরের সিনে দেখি দগজা প্ল্যান্ট মনস্টার কেটে মিট বের করছিল, দেন ওতে মশলা লাগিয়ে গ্রিল করার জন্য প্রিপেয়ার করে নেয়। অতঃপর গ্যাস স্টোভের সাহায্যে মিটগুলো গ্রিল করতে আরম্ভ করে, যা থেকে দুর্দান্ত সুঘ্রাণ বের হচ্ছিল। এসব দেখে তো সোয়ুন বলছিল, এর থেকে তো অ্যামেজিং সুঘ্রাণ বের হচ্ছে, এটা খাওয়ার জন্য আমার আর তর সইছে না। ওয়েট, আমরা এটাকে জাস্ট এভাবেই খেতে পারি না, কজ ইয়ানা ব্লাডা প্ল্যান্ট খাওয়ার আগে এই অ্যান্টিডোটটা খাওয়া আবশ্যক। তো সোয়ুন আবার মিটের টুকরায় একটা বাইট করে, আর জাস্ট একটা বাইট নিতেই তো তার ব্রেইন আউট হয়ে যায়, আর সে পিগিদের মতো খেতে আরম্ভ করে বলে, রাঁধুনিদের প্রতিযোগিতা হলে তোমাকে বেস্ট রাঁধুনির অ্যাওয়ার্ড দেওয়া হতো। সিরিয়াসলি, আমি মোটেও যোগ করছি না। ঠিক আছে, তুমি কি একটু আস্তে খেতে পারো না? স্ক্রিনে লেখা আসে কিছু কনস্টেলেটর্স যারা রান্না পছন্দ করে তারা আপনার রান্না সম্পর্কে জানতে আগ্রহী। বাই দ্য ওয়ে, জং হিউককে ওই মেয়েটার কাছে ওভাবে ফেলে রেখে আসাটা কি আমাদের ঠিক হলো? সে তো পয়জন রিভিলার, সে কি আসলেই বিশ্বাসযোগ্য? আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখি, যেখানে দগজা জং হিউককে সেওলহার কাছে হ্যান্ড ওভার করে দেয় আর বলে তাকে নিয়ে গাইবং ডিস্ট্রিক্টে যেতে। সেখানে একটা মিলিটারি বেস থাকবে, আর ওখানে থাকা একজন সোলজার তাকে দেখলেই চিনে যাবে আর তার সাহায্যের জন্য এগিয়ে আসবে। তো পয়জন রিভিলার কখনোই স্বভাবগত খারাপ ছিল না, তার ওরকমটা হওয়ার একমাত্র কারণই ছিল প্যারাসাইট ইনফেকশন। মেবি এই রিগ্রেশনেও সেওলহাকে সাইন্ড অফ হিলিং নামে ডাকা হবে। তো দগজার নজর আবার সাংহার দিকে যায়, যে এখনো ফেইন্ট অবস্থায় ছিল। সাংহা, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তো আসো আর আমাদের সাথে খেয়ে নাও। সাংহা আবার দগজার কথায় কোনো রিপ্লাই করে না, যা দেখে দগজা বলে, গেস তুমি এখনো ঘুমাচ্ছ, তাহলে আমরা এখন আসলেই তোমার খাবারের অংশটুকু খেয়ে ফেলতে যাচ্ছি। ওয়াও, এই রোস্টের পিসটা যে এত টেস্টি, আমার সারাক্ষণ এটা খেতেই মন চাচ্ছে। তো এগুলো শুনে আবার সাংহা উঠে বলে, প্লিজ থামুন। আমরা সাংহার লজ্জা মাখা ফেস দেখি, আর দগজা বলে, তোমার পেট ভরে গেলে উঠো এখান থেকে। সোয়ুন বলে, কেন? আমি উঠবো কেন? তুমি কি সিরিয়াসলি আমাকে কেন উঠবে জিজ্ঞাসা করছো? এরকম ভাব নিও না যে তুমি কিছুই জানো না, সাংহা তোমাকে দেখতে পারে না। ঠিক আছে, কাউকে আনকমফোর্টেবল করার পদ্ধতি তোমার থেকেই শেখা উচিত। আমি যাচ্ছি এখন।
কিন্তু এক রাউন্ড ঘুরে আবারও ফিরে আসবো। আর সবকিছু তোমরা একাই খেয়ে ফেলো না, আমার জন্য কিছু রেখে দিও। তো সামহাও একটা মিটের পিস তুলে নেয় আর ওতে একটা বাইট বসাতেই খুশি হয়ে যায়। দরজা ওকেও আস্তে আস্তে খেতে বলে। এটা তো খুবই টেস্টি, আমার মনে নেই যে আমি এরকম টেস্টি খাবার শেষ কখন খেয়েছিলাম। দরজা ভাবে তার ফেসটা দেখে তো কোনো রকম ডিফারেন্স মনে হচ্ছে না আমার, সে তো ওই সাংহাই আছে যাকে আমি সর্বদাই চিনতাম। প্রায় 1 মাস হয়ে গেছে পৃথিবী ধ্বংস হওয়ার, আর সাংহার মতো একজন পার্সন যে মানুষদের কোনোভাবে কষ্ট দিতেই ভয় পেত, সে এখন ফ্রিলি ছোড়াঘাত করে লোকেদের মেরে ফেলছে, তাও আবার কোন রকম দ্বিধাবোধ ছাড়াই। আসলেই পৃথিবীটা বেশ বদলে গেছে। এসবের থেকে তো আমরা আর কখনোই ফিরতে পারবো না, তাই না? আমরা দেখি সাংহা হঠাৎ ইমোশনাল হয়ে কাঁদতে আরম্ভ করে, যা দেখে দরজাও তাকে এক পলক দেখে। অতঃপর বলে, এখানে তোমার কোনো দোষ নেই সাংহা। এটা শুনে সাংহাও দরজাকে দেখে, অতঃপর আশেপাশে দেখে যেখানে লোকেরা খাবারের জন্য ফাইট করছিল, বাচ্চা তার মা বাবাকে হারিয়ে কাঁদছিল, আর চারিপাশে আগুন আর ধ্বংসযজ্ঞ লেগেছিল, যা দেখে সে আরো বেশি কাঁদতে আরম্ভ করে। সাংহা, আমি আবারও বলছি, এসবে তোমার কোনো দোষ নেই। তো সাংহা তো তার মতোই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দরজাও তাকে আর কিছু বলে না, বাস কিছু সময় কান্না করা ভালো। অতঃপর আকাশের দিকে তাকিয়ে ভাবে ওয়েব সিনারিও শুরু হতে আর মাত্র 1 সপ্তাহ বাকি, আর ইতিমধ্যেই ডিজাস্টার অফ হেলফায়ার, লেসার ড্রাগন এন্ড ডিজাস্টার অফ কুয়েশ্চেনিং ইলসাংকে মেরে ফেলা হয়েছে। আর জং হিউকো শীঘ্রই জেগে যাবে, কারণ সেওলহা তাকে কমফোর্ট করছে। তো তারা ওয়েস্টটা সামলাবে, আর রুলার অফ ওয়ান্ডারার সে নর্থটা সামলাবে। তো বাকি থাকলো সেন্ট্রাল এরিয়াতে আসা ডিজাস্টার। কিন্তু প্রথমে আমার কিছু একটা রিভিল করতে হবে। আমরা সাংহাকে দেখি যে কাঁদতে কাঁদতে আবারও সেন্সলেস হয়ে পড়েছিল। দরজা তার উদ্দেশ্যে বলে, তুমি কি তোমার আসল পরিচয় সম্পর্কে বলবে, নাকি আমার বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে? সাংহা কোনো রিপ্লাই দেয় না। তোমার কি মনে হয় আমি তোমার অ্যাকশনস গুলো ইগনোর করছি? কিন্তু আমি এখনো এটা বুঝতে পারছি না যে তুমি আমার উপর নজর কেন রাখছো। কিন্তু তুমি যদি এটা দীর্ঘ সময় ধরে করে থাকো, তাহলে তোমার একটা বিষয় জানা উচিত যে গ্রেড 7 ভানা প্ল্যান্টটাকে যদি সাব অ্যান্টিডোট ছাড়া খাওয়া হয়, তাহলে এতে বেশ স্ট্রং পয়জনিং এফেক্ট আসবে। অতঃপর সাংহার ওপর তলোয়ার তাক করে বলে, এখানে আমার আর কিছুই করার নেই, আমাকে আমার উদ্দেশ্য পুরো করার জন্য এটা করতেই হবে। তো ভালো এটাই হবে যদি তুমি আগে মুখ খোলো। আমি শিওর যে তুমি এটা কখনোই চাইবে না যে তোমার প্রিসিয়াস ইনকার্টেশন তোমার সামনেই মারা যাক। তো দরজার এগুলো বলতেই চারিপাশের আবহাওয়া চেঞ্জ হতে আরম্ভ করে, আর হঠাৎ সাংহার চোখ খুলে যায়, যা গোল্ডেন গেজ ছিল। সাথে সাথেই তার উপরে স্ট্রং লাইটনিং এনার্জি এসে পড়ে, যার ফোর্সে দরজাও ইনজার্ড হয়ে পিছে ঠেলে যায়। আর ফোর্থ ওয়াল অ্যাক্টিভ না থাকলে সে হয়তো সেন্সলেসই হয়ে যেত। তো দরজা কোন রকম লাইটিং এনার্জি থেকে নিজেকে ডিফেন্ড করে নেয়। অতঃপর আমরা সাংহাকে দেখি, যার উপর তার কনস্টেলেশন ভর করেছিল। সে বলছিল, তুচ্ছ মানুষ। আমরা সাংহাকে এক আলাদা রূপে দেখি, যার চারিপাশে থান্ডার এনার্জি ফ্লো হচ্ছিল। ও, তাহলে তারা অবশেষে সামনাসামনি এসেছে, দ্য ড্যাম কনস্টেলেশনস অফ অলিম্পাস, যারা সাংহাকে কন্ট্রোল করছে। স্ক্রিনে লেখা আসে আর মাত্র 6 দিন বাকি। তো অলিম্পাসের ড্যাম কনস্টেলেশনদের সাথে আজকের এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। আপনারা যারা ডার্ক ফ্যান্টাসি, অ্যাকশন, কমেডি, কাল্টিভেশন টাইপ অ্যানিমে মানহোয়া দেখতে চান, তারা ভিজিট করতে পারেন হাইড এক্সপ্লেইন ইন বাংলা চ্যানেল। ডিসক্রিপশন বক্সে তাদের চ্যানেলের লিংক দেওয়া থাকবে।